এটা দেয়া শুধু এখন আমরা হ্যাঁ, তোমাদের বইতে কয়টা দেওয়া আছে? 4টা বিশ্ববিদ্যালয়। আমরা এখন স্যার আপডেটটা কি নেট থেকে দেখি দিব? আপডেটটা তো দিতে হবে মনে দাও হয়। দাও দাও, কোনো সমস্যা নাই, তুমি যত বেশি দিতে পারবে ততই তো ভালো। জি স্যার। হ্যাঁ বিশ্ববিদ্যালয় তো স্যার 4টাই। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় তারপরে এমনি বিভিন্ন প্রতিষ্ঠান দেখা গেছে যে একটু বেশি হইতে পারে, এটিআই হ্যাঁ, গুলো তো স্যার 18টাই ঠিক। রাজশাহীতে হচ্ছে, ঠিক আছে। তারপর শোনো, তোমরা হচ্ছে যে কটা দেওয়ার সে কটা দাও, তারপরে দেখা যাবে আর কি। হ্যাঁ, যেটা ভুল শুদ্ধ হলে জি স্যার। তোমরা শোনো, তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো বানাবা সেটার একটা ফটোকপিও করবা সাথে সাথে, বুঝছো? জি স্যার। কারণ ওই অ্যাসাইনমেন্ট গুলা দেওয়া হয়েছে প্রশ্ন আকারে। তুমি খেয়াল করছো যে অ্যাসাইনমেন্ট গুলো কি আকারে দেওয়া হয়েছে? কোশ্চেনের মতে। হ্যাঁ, এগুলো পড়বা। এগুলা আমি যেভাবে দিছি, আমার কথা শোনো আগে, যেভাবে দিছি এগুলো পড়বা, পড়ে এগুলোর থেকে প্রশ্ন আসবে। আর যেহেতু অ্যাসাইনমেন্ট, যদি পরীক্ষা না নেয় তাহলে একটা করে কপি জমা দিতে হবে। তাহলে ওই একটা কপি, যে মনে করো যে ফটোকপি বা অরিজিনাল কপিটা তুমি আমাকে দিবা, আর তোমার ফটোকপিটা তোমার কাছে রাখবা। ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে সম্প্রসারণ কর্মধারা। সম্প্রসারণ কর্মধারা আমরা এটা আজকে পড়ব। ঠিক আছে? সম্প্রসারণ কর্মধারা বলতে কি বোঝায়? বাংলাদেশের প্রচলিত সম্প্রসারণ কর্মধারা কোনগুলা? একটা হলো বিকেন্দ্রীভূত সম্প্রসারণ কর্মধারা, তারপরে হলো কর্মসূচি ব্যবস্থাপনা এবং কর্মসূচি ব্যবস্থাপনার ধাপসমূহ। এটা হলো আমাদের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে আমাদের এই জিনিসগুলো আছে। ঠিক আছে? আমরা এই জিনিসগুলা আলোচনা করব। এটা কর্মধারা, এটা দিয়ে আমরা যেটা বুঝি সেটা হলো কাজের ধারা। খুব স্বাভাবিক কথা একটা। হ্যাঁ, কাজের ধারা। কর্ম মানে কি? কাজ, এবং ধারা মানে হলো প্রক্রিয়া, কাজের প্রক্রিয়া। তাহলে সম্প্রসারণ কর্মধারা, আমরা যে সম্প্রসারণ, কিভাবে সম্প্রসারণটা করি সেটাকে আমরা বলতেছি সম্প্রসারণ কর্মধারা। এটা কেন করি আমরা? সম্প্রসারণ কর্মধারার এটা সম্প্রসারণের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। সেই লক্ষ্য যাতে আমরা অর্জন করতে পারি, সেই জন্য এই কর্মধারাটা অনুসরণ করা হয়। তারপরে হলো যে আমি ওই যে প্রথম দিন বলেছিলাম যে আমরা যখন যখন কৃষি সম্প্রসারণ কাজ করি, তখন বিভিন্ন ধরনের কৃষকের কাছেই কিন্তু আমরা যাই। তখন আমরা কৃষকের বয়স দেখি, শিক্ষাগত যোগ্যতা দেখি, জীবনযাত্রার মান দেখি, তার সামাজিক অবস্থা দেখি। হ্যাঁ, মনে করো একদম যুবক যারা, তাদের জন্য এক ধরনের কৃষি সম্প্রসারণ আমরা গ্রহণ করি। যারা একদম শিক্ষিত, খুবই হাইলি এডুকেটেড, তাদের জন্য এক ধরনের সম্প্রসারণ পদ্ধতি অনুসরণ করি। আবার যারা একদম পড়ালেখা জানে না তাদের জন্য এক ধরনের, আবার যারা মধ্যম মোটামুটি পড়ালেখা বুঝে তাদের জন্য এক ধরনের, আবার জীবনযাত্রার মান অনুযায়ী কেউ আছে খুব গরিব, কেউ আছে খুব বড়লোক, তাদের জন্য এক ধরনের সম্প্রসারণ কর্মধারা। আবার আছে আরেকটা বলছিলাম যে কার কতটুকু জমি আছে তার উপর ভিত্তি করে আমরা সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করি। ঠিক এইভাবেও আমরা বিভিন্ন ভাগ করে সম্প্রসারণ কর্মধারা গ্রহণ করতে পারি। আর এটার মূল কাজ কি? যে কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। আমার কথা কি শুনতেছো তোমরা? জি স্যার। গুড। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এই যে কথাগুলো আমি এখানে বলছি, যে সম্প্রসারণ কর্মধারা সম্প্রসারণ সার্ভিসের কার্য প্রক্রিয়া নির্দেশ করে, অর্থাৎ যে প্রক্রিয়ায় সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হয় তাকে সম্প্রসারণ কর্মধারা বলে। আমি ডিএই, মনে করো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যে প্রক্রিয়ায় আমরা কাজ করি তাকে আমরা বলবো সম্প্রসারণ কর্মধারা। ওই যে একটু আগে বললাম, এক বা একাধিক নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সঠিকভাবে অর্জিত করতে সহায়তা করে। তারপর বিভিন্ন গ্রুপ অনুযায়ী আমরা এটা করি, কর্মধারা করি। আরেকটা হলো সামাজিক উন্নয়নের জন্য সম্প্রসারণ কর্মধারা প্রয়োগ করা হয়। তাহলে বাংলাদেশে
আমরা কি কি সম্প্রসারণ কর্মধারা অনুসরণ করি তার একটা লিস্ট দেখো। একটা হলো, এক ভদ্রলোক ছিল একজৈন। একজিন 1988 সালে পৃথিবীর বিভিন্ন দেশে যে সকল সম্প্রসারণ কর্মধারা অনুসরণ করা হয় তার একটা লিস্ট দিয়েছিল। সেই লিস্টগুলো এরকম। একটা হলো সাধারণ বা সনাতন কৃষি সম্প্রসারণ কর্মধারা, অর্থাৎ সবসময় যে জিনিসটা চলে আসছে, হ্যাঁ, সাধারণ বা সনাতন, এটা হলো সনাতন কৃষি সম্প্রসারণ কর্মধারা। আর একটা হলো যে পণ্য ভিত্তিক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, একটা পণ্যের মাধ্যমে কিভাবে আমরা কৃষি সম্প্রসারণ কাজ করতে পারি তার জন্য এটা পণ্যধারা। প্রশিক্ষণ ও পরিদর্শন কর্মধারা, এটা হলো ইংলিশে বলে ট্রেনিং অ্যান্ড ভিজিট। ট্রেনিং অ্যান্ড ভিজিট এটা বাংলাদেশে ছিল, আমরা সংক্ষেপে বলতাম TNV, T ফর ট্রেনিং, V ফর ভিজিট, ট্রেনিং অ্যান্ড ভিজিট সিস্টেম, হ্যাঁ, TNV। এখন আমরা যে কর্মসূচি অনুসরণ করি, কর্মধারা অনুসরণ করি, ঠিক তার ইতোপূর্বে এই জিনিসটা ছিল ট্রেনিং অ্যান্ড ভিজিট, হ্যাঁ, TNV। অংশগ্রহণমূলক কৃষি সম্প্রসারণ কর্মধারা, আমরা প্রথম দিকে এই কথাটা আলাপ করছিলাম, PRA, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল। খেয়াল আছে কিনা তোমাদের? PRA কথাটা বলছিলাম। তারপরে বলছিলাম যে ওই যে ফিনা, FINA, ফিনা, পিপলস ইনফরমেশন নিড অ্যাসেসমেন্ট, হ্যাঁ, এগুলো হলো অংশগ্রহণমূলক কৃষি সম্প্রসারণ কর্মধারা। এখন অনেকটা বাংলাদেশে অংশগ্রহণমূলক কৃষি সম্প্রসারণ কর্মধারা অনুসরণ করা হয়। প্রকল্প ভিত্তিক কর্মধারা, কোনো প্রকল্প নিয়ে একটা নির্দিষ্ট এলাকাতে এই কৃষি সম্প্রসারণ কর্মধারা প্রয়োগ করা হয়। আরেকটা হলো কি খামার উন্নয়ন, খামার ব্যবস্থার উন্নয়ন কর্মধারা। এখন এটাও আমাদের দেশে হচ্ছে, যে যেমন SME, স্মল মার্কেটিং এন্টারপ্রাইজ, কতগুলা কৃষককে একত্র করে একটা নির্দিষ্ট পণ্য উৎপাদন করা হয়, তারপরে সে পণ্য উৎপাদন করার জন্য কৃষকদের দিয়ে একটা ফার্ম রেজিস্ট্রেশন করা হয়, খামার রেজিস্ট্রেশন করা হয়। সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে খামারে যে পণ্য উৎপাদন করা হয় সেটা আরেক দল কৃষককে দেখানো হয়। এইভাবে খামার ব্যবস্থার উন্নয়ন কর্মধারা, আমরা এটা আমাদের দেশে এটাও প্রচলিত আছে। আরেকটা হলো সম্প্রসারণ ব্যয় ভাগাভাগি বা শেয়ারিং কর্মধারা, মানে আমরা কৃষকের কাছে যাই, যাওয়ার পরে দেখা গেল যে কৃষক একটা অংশ দেয় কাজ করার জন্য, সরকার থেকেও একটা সাপোর্ট দেওয়া হয়। সাপোজ কৃষকের জমি আছে, কৃষক বলল যে আমার কাছে ভালো বীজ আছে, আমি এটা চাষ করব, তখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলল যে আমি তোমাকে সার, কীটনাশক এগুলা দিয়ে সহযোগিতা করব। এই যে শেয়ারিং বা ভাগাভাগি, এটা হলো একটা কর্মধারা। তাহলে কটা হলো? 8টা। এই ভাগটা করছিল কে? একজিন। কত সালে? 1988 সালে। এগুলো সাধারণ বা সনাতন কৃষি সম্প্রসারণ কর্মধারা, পণ্য ভিত্তিক কৃষি ভিত্তিক সম্প্রসারণ কর্মধারা, প্রশিক্ষণ ও পরিদর্শন কর্মধারা, অংশগ্রহণমূলক কৃষি সম্প্রসারণ কর্মধারা, প্রকল্প ভিত্তিক কর্মধারা, খামার ব্যবস্থার উন্নয়ন কর্মধারা, সম্প্রসারণ ব্যয় ভাগাভাগি ও শেয়ারিং কর্মধারা। এই যে 8টা, এগুলো তোমরা মুখস্থ করবা এবং বলার সাথে সাথে, এটা মুখস্থ না, ঠোঁটস্থ করবা। এগুলো বলতে যেন পারো, সাথে সাথে জিজ্ঞেস করার সাথে সাথে যে বাংলাদেশে কয় ধরনের সম্প্রসারণ কর্মধারা প্রচলিত আছে, বলবা 8 ধরনের, এবং সেগুলো এখানে আছে। এখন আমরা দেখব, আরেকটা আছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মধারা। ওই শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে কৃষি সম্প্রসারণ করে সেটা তো তোমরা প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের কৃষি সম্প্রসারণ কাজের সাথে কারা কারা জড়িত। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানও আমাদের কৃষি সম্প্রসারণ করে থাকে। এই 8টা আমাদের মুখস্থ রাখতে হবে সব সময়, ঠিক আছে? এখন এগুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করি। সাধারণ বা সনাতন কৃষি সম্প্রসারণ কর্মধারা, এটা হলো কথার এই হেডিং এর ভিতরেই কিন্তু এটার কথাগুলো নির্দিষ্ট করা আছে। সাধারণ বা সনাতন, যেটা সবসময় চলে। এটা কি? নতুন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা কর্মধারাটি সরকার নিয়ন্ত্রিত ও টপ ডাউন। এখানে কথাটা তোমরা বুঝো,
এখানে দুইটা কথা আছে, তিনটা কথা। একটা হলো উৎপাদন বৃদ্ধি করা, সরকার নিয়ন্ত্রিত এবং টপ ডাউন। গত ক্লাসে আমি তোমাদেরকে দুটা শব্দ বলছিলাম, টপ ডাউন অ্যান্ড বটম আপ। টপ মানে কি? উপরে, উপর থেকে কোন দিকে? একদম নিচের দিকে। অর্থাৎ কোনো একটা প্রকল্প সরকার গ্রহণ করে সে প্রকল্পটা কৃষকদের মাঝে, কৃষকদেরকে করার জন্য বলা হলো যে আমি এই প্রকল্প নিলাম, তোমরা এটা করবা। এটা কৃষকের চাইলো কি চাইলো না তাতে সরকারের কিছু আসে যায় না। সরকার প্রকল্প নিছে, কৃষক সেটা করতে হবে। এই যে চাপিয়ে দেওয়া জিনিস, উপর থেকে নিচের দিকে চাপিয়ে দেওয়া জিনিস, এটা হলো টপ ডাউন। কথাটা বুঝছো? টপ ডাউন। তাহলে এটার মূল উদ্দেশ্যটা হলো কি? উৎপাদন বৃদ্ধি করা। এটা অনেকটা মার্শাল্যর মতো। মার্শাল্য মানে সামরিক শাসনের সময় সামরিক শাসকেরা কি করে? একটা সিদ্ধান্ত নেয়, বলে যে এটা মানতে হবে, একনায়কতান্ত্রিক। আর গণতন্ত্রে কি? গণতন্ত্রে পার্লামেন্ট থাকে, পার্লামেন্টে একটা জিনিস আলোচনা করে সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা জনগণকে করতে বলে। তাইলে এখানে গণতন্ত্র নাই। উৎপাদন বৃদ্ধি করা মূল টার্গেট, সরকার কর্তৃক নির্ধারিত এবং টপ ডাউন। এই জিনিসটা হলো সনাতন। এটা পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম যে উপর থেকে চাপিয়ে দেওয়া। এবং অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে। এখন হলো পণ্যভিত্তিক কর্মধারা। পণ্যভিত্তিক কর্মধারা কি? একটি পণ্যকে উদ্দেশ্য করে গবেষণা, সম্প্রসারণ, বাজারজাতকরণ, ঋণ সবই একটি সংস্থা দ্বারা পরিচালিত হয়। এটি পণ্য সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। মনে করো যে আমি একটা বীজ সম্প্রসারণ করব, হাইব্রিড ভুট্টা আমি সম্প্রসারণ করব। তাহলে সেটা কি হবে? যে হাইব্রিড ভুট্টা নিয়ে আমি গবেষণা হবে আমাদের রিসার্চে, তারপরে সেখান থেকে গবেষণায় যদি ভালো রেজাল্ট আসে তাহলে এই জিনিসটা, গবেষণাটা কি? টেকনোলজি। খেয়াল রাখতে হবে, গবেষণাটা হলো টেকনোলজি। এখানে টেকনোলজি তৈরি হবে, টেকনোলজি তৈরি হওয়ার পরে সেটা কোথায় যাবে? সম্প্রসারণের কাজে যাবে। সেটা সম্প্রসারণ করবে জনগণের মাঝে। তারপর যে পণ্য উৎপাদিত হবে সেটা বাজারজাতকরণ হবে। এবং এই কাজ করার জন্য যদি কোনো ঋণের প্রয়োজন হয় তাহলে এই ঋণও দিবে। তুমি দেখবা যে বীজ কোম্পানিগুলা এই কাজটা করে। তারা একটা নতুন বীজ নিয়ে আসে তাদের কিছু কন্ট্রাক্ট ফার্মার থাকে, সে ফার্মারের মাধ্যমে বীজ উৎপাদন করে তারা সে কৃষক থেকে বীজটা কিনে নিয়ে তারপর সেটা বাজারজাত করে। অথবা ওই যে তামাক কোম্পানিগুলো তাই করে। তারা করে কি? চাষি নির্বাচন করে চাষিদের মাধ্যমে সেটা চাষ করার পরে চাষিদের কাছ থেকে তামাকগুলো কিনে নেয় এবং এই তামাক উৎপাদন করার জন্য যে ঋণ দরকার সে ঋণটাও কিন্তু চাষিদেরকে এই তামাক কোম্পানিগুলা দিয়ে থাকে। তাহলে এটা হলো পণ্যভিত্তিক কর্মধারা। আর এখন পরেরটা হলো প্রশিক্ষণ ও পরিদর্শন কর্মধারা। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবা। এখানে বলছে যে প্রশিক্ষণ ও পরিদর্শন কর্মধারাটির বৈশিষ্ট্য হলো এটি নিয়মানুবর্তী, ডিসিপ্লিনড। সরাসরি কথা, একটা টাইম বাউন্ড থাকে, নিয়ম মেনে চলে। এটাও টপ ডাউন, সুশৃঙ্খল, দ্বিস্তর তথা প্রবাহ, মুখোমুখি যোগাযোগ। আমরা কি বলছিলাম? খেয়াল আছে তোমাদের? ব্যক্তিগত যোগাযোগ। আমরা ওয়ান টু মেনি, অর্থাৎ একজনের সামনাসামনি কথাবার্তা বলতেছে। সুনির্দিষ্ট ও পাক্ষিক চক্রের সাব ব্লক ভিত্তিক মাঠ পরিদর্শনের সূচি সন্নিবেশিত। এতে বিশেষজ্ঞ থেকে সম্প্রসারণ মাঠ কর্মী পর্যন্ত চলমান বিষয়ভিত্তিক কাজের উপর মাসিক চক্রে প্রশিক্ষণ প্রদান, গ্রহণ ও সম্প্রসারণ গবেষণা সেতুবন্ধনের সুযোগ রয়েছে। এই পদ্ধতি এদেশে কৃষি অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকাণ্ডের ভিত্তি হিসেবে খ্যাত। তোমাদেরকে একটু আগে বললাম যে আমাদের ঠিক কিছুদিন আগেই, ধরো এখন থেকে 20-25 বছর আগেও আমরা যখন চাকরিতে ঢুকি, তা এখন থেকে 28 বছর আগেও এই জিনিসটা ছিল। পরিদর্শন
প্রশিক্ষণ ও পরিদর্শন কর্মশালা। এখানে করা হয়তো কি, একজন ফার্মারকে সিলেক্ট করা হতো। জিনিসটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। একজন কৃষককে সিলেক্ট করা হতো, হ্যাঁ, তার কাছেই শুধু সম্প্রসারণ কর্মী যেত, মানে সম্প্রসারণ কর্মী বলতে এসএও যেত, এবং তাকে গিয়ে করতো কি, বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি সম্পর্কে শিক্ষা দিয়ে আসতো। এবং সে, তার কাজ ছিল কি, তার এলাকায় যত আরো কৃষক আছে তাদের কাছে সে প্রযুক্তিটা কথাটা বলতো। হ্যাঁ, কথাটা বুঝো। তারপরে করতো কি, এই যে সে ওই একটা কৃষককেই কিন্তু প্রশিক্ষণ দিত, সব কৃষককে না। প্রশিক্ষণ আমাদের যে কর্মী, যে কৃষি কর্মী, সে ওই একজন কৃষককে প্রশিক্ষণ দিত এবং ওই প্রশিক্ষণটা দিয়ে আসতো। সে যে প্রশিক্ষণটা পেত সে অবশিষ্ট কৃষকের মাঝে সে কথাগুলা ছড়াইতো। তাহলে এটা হলো ট্রেনিং। এবং 15 দিন পর পর সে যেত ওই লোকের কাছে, 15 দিন পর পর যেত, গিয়ে এই প্রশিক্ষণটা দিত। এবং আর যে কাজটা করত সেটা হলো, এই 15 দিনে ওই কৃষকটা মাঠে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে তার কাছ থেকে সেই সমস্যাগুলো জেনে আসতো। জেনে এসে থানাতে বসে সে সেটা থানার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাতো এবং সেখান থেকে প্রশিক্ষণ নিত, নিয়ে আবার সে ওই কৃষকের কাছে যেত। এই যে এখানে কয়টা লোক জড়িত? 2টা লোক জড়িত। যে লোকটা আদর্শ কৃষক তাকে বলতো কন্ট্রাক্ট ফার্মার। শব্দগুলো খেয়াল রেখো, কন্ট্রাক্ট ফার্মার, সংযোগ চাষী। একজন সংযোগ চাষী এবং একজন এসএও, এই দুইজনের মাঝেই কিন্তু সরাসরি যোগাযোগ হতো। অবশিষ্ট কৃষকের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ হতো না। এবং সে প্রশিক্ষণ নিত উপজেলাতে এসে, কে, এসএও বা কৃষিকর্মী প্রশিক্ষণ নিত উপজেলাতে, এবং যে প্রশিক্ষণে যে জ্ঞান লাভ করতো সেটা সে জানাতো তার কন্ট্রাক্ট ফার্মারকে। এবং এটা হতো 15 দিন পর পর। এই কারণে সে তার ব্লকটাকে কয়েকটা সাব ব্লকে ভাগ করতো। মনে করো যে আমাদের এটিআইতে চতর, আমাদের চতর একটা ব্লক, এবং চতর ব্লককে সে 5টা সাব ব্লকে ভাগ করত। হ্যাঁ, সপ্তাহে আমাদের 7 দিন, 7 দিনের মধ্যে 2 দিন বন্ধ, 7 দিন, তাহলে থাকলো কয়দিন? 5 দিন। 5 দিনের মধ্যে সে একদিন প্রশিক্ষণের জন্য আসতো, তাহলে থাকলো কয়দিন? 4 দিন। এই 4 দিন কিন্তু সে হয়তো তার টোটাল ব্লকটাকে 4টা ভাগ করে 4টা সাব ব্লকে ভাগ করতো। এই 4টা সাব ব্লকে সে 4 দিন গেল। এভাবে দেখা গেল যে প্রতি 15 দিন পর পর সে এক একটা সাব ব্লকে তার যাওয়া পড়ে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা হলো যে আমরা এটাকে বলতেছি ট্রেনিং এবং ভিজিট সিস্টেম। এবং ট্রেনিং এবং ভিজিট সিস্টেমের আরেকটা বড় সুবিধা ছিল যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান তাদের এক্সচেঞ্জ, তার ভিউজটা এক্সচেঞ্জ হতো, লিঙ্কেজ হতো। যে ওই যে আমরা দেখেছিলাম যে কৃষি সম্প্রসারণ একটা একটা দ্বিমুখী প্রক্রিয়া, খেয়াল আছে তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম কৃষি সম্প্রসারণ একটা দ্বিমুখী প্রক্রিয়া। যে মাঠ থেকে যে সমস্যাগুলো উদ্ভব হয় সেগুলা কোথায় যায়? কৃষি সম্প্রসারণের মাধ্যমে গবেষণাগারে যায়। গবেষণাগার থেকে তারপরে কি হয়? গবেষণাগার থেকে সেই সম্প্রসারণ কর্মকাণ্ডটার একটা সমাধান তৈরি হয়। তৈরি হওয়ার পরে সেটা আবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের কাছে চলে যায়। এই যে সম্প্রসারণ প্রক্রিয়াটা, দ্বিমুখী প্রক্রিয়াটায়, এটাই একটা লিঙ্কেজ। হ্যাঁ, কিসের লিঙ্কেজ? সম্প্রসারণ ও গবেষণার মাঝে একটা লিঙ্কেজ তৈরি হয়। এই যে টোটাল কাজটা, এই টোটাল কাজটাই হলো আমাদের প্রশিক্ষণ ও পরিদর্শন, প্রশিক্ষণ এবং লিঙ্কেজ। হ্যাঁ, এই লিঙ্কেজ, এটাই হলো আমাদের প্রশিক্ষণ ও পরিদর্শন কর্মধারা।
এটা আমাদের দেশে দীর্ঘদিন চলছে, এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের। তারপরে হলো আমাদের অংশগ্রহণমূলক কৃষি, আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কেন বলতেছে? কয় মিনিট হয়েছে? 28, 30 মিনিট, 28, 20 মিনিট হয়েছে। যাই হোক, অংশগ্রহণমূলক কৃষি সম্প্রসারণ কর্মধারা। কৃষকের জ্ঞান আছে এবং কৃষকের যে জ্ঞান আছে সেটাকে কাজে লাগিয়ে, অ্যাকর্ডিং টু কৃষক, হ্যাঁ, কৃষকের জ্ঞানটাকে কাজে লাগিয়ে কৃষককে সাথে নিয়ে আমরা যে সম্প্রসারণ কর্মসূচি অনুসরণ করি সেটাই হলো আমাদের কৃষি সম্প্রসারণ, অংশগ্রহণমূলক কৃষি সম্প্রসারণ। আমরা কৃষি সম্প্রসারণের সংজ্ঞায় বলেছিলাম, খেয়াল আছে কিনা, যে গ্রামীণ জনগোষ্ঠীতে যে তাদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করাই হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ। খেয়াল আছে, প্রথম দিন ক্লাসে বলছিলাম যে আমার গ্রামীণ জনগণের, আমার কৃষকের যে সম্পদ আছে, যে জ্ঞান আছে, সে জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করাটাই হলো আমাদের কৃষি সম্প্রসারণ। তাইলে এই যে তাদের জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগালাম, এই জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগা তার আলোকে যে কৃষি সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করা হয়, যে কৃষি সম্প্রসারণ কাজ করে, সেটা হলো আমাদের অংশগ্রহণমূলক কৃষি সম্প্রসারণ কাজ বা কর্মধারা। প্রকল্প ভিত্তিক কর্মধারা, এটা তো একটু আগে প্রথমে বলেছি যে একটা কাজ করার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়। যেমন মনে করো যে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, হ্যাঁ, এটা একটা প্রকল্প গ্রহণ করা হলো, এটা সেন্ট্রালি গ্রহণ করা হলো, যে খামার বাড়ি থেকে গ্রহণ করা হলো, এবং এই প্রকল্পটা মনে করো বাংলাদেশের সব উপজেলাতেই এই প্রকল্পটা গ্রহণ করা হলো। বলা হলো যে এই প্রকল্পের মাধ্যমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা হবে। কিভাবে বৃদ্ধি করা যায়? এক হলো যে মানে ইউনিট প্রতি উৎপাদন বৃদ্ধি করা। মনে করো এখন আমাদের সরিষার 1 হেক্টর উৎপাদন আছে 1 টন। এখন আমাদের টার্গেট করলাম যে আমরা সরিষার হেক্টর প্রতি উৎপাদন করব 1.5 টন। এই যে 1 টন থেকে 1.5 টন নিয়ে যাব, এর জন্য কি করতে হবে? আমাদের কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে উন্নত মানের বীজ দিতে হবে, একটা উন্নত মানের চাষাবাদ কৌশল শেখাতে হবে, এবং কিভাবে তোমার এই সে সংরক্ষণ করবে, বীজ হিসাবে সংরক্ষণ করবে, এই সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। তারপর আরো একটা যেটা করতে হবে, যে আমাদের তেলের অভাব আছে, মনে করো আমাদের তেলের অভাব আছে, আমরা প্রতি বছর অনেক তেল বিদেশ থেকে আমদানি করি, এই তেলটা আমরা আমদানি করব না, তাহলে আমার উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমার চাষাবাদের এলাকাও বাড়াতে হবে। কিভাবে চাষাবাদের এলাকা আমরা বাড়াইতে পারি, এই সব কিছু একটা প্রকল্পের মাধ্যমে আমরা গ্রহণ করলাম, যে প্রকল্পের মাধ্যমে আমরা এই কাজটা করব। তাহলে এটা হলো আমাদের প্রকল্প ভিত্তিক কর্মধারা। খামার ব্যবস্থার উন্নয়ন কর্মধারা। এখন মনে করো যে একটা খামারে আমরা কৃষি খামারকে টার্গেট করলাম, যে এই খামারগুলোতে আমরা উৎপাদন বাড়াবো। দেখা যায় যে খামারে বছরে শুধুমাত্র একটা ফসলই করে, তা আমরা চাইলাম যে না, এখানে যদি খামারের কিছু সিস্টেম চেঞ্জ করে দেই, তাহলে খামারে 3টা ফসল করতে পারে। এবং দেখা যায় যে খামারে যে চাষগুলা করে, সেই চাষগুলা খুব পুরাতন জাতের বীজ দিয়ে চাষ করে, নতুন কোনো জাত তারা তৈরি করে না। এই কারণে আমরা করব কি, যে ওই জাত চেঞ্জ করব, জাতটা যাতে সহজে পায়, সেই চেষ্টা করব, এবং এটার উপর একটা গবেষণাও হতে পারে। এইভাবে আমরা খামার ভিত্তিক উন্নয়ন কর্মধারা যেটা, সেটা আমরা গ্রহণ করব। সম্প্রসারণ ব্যয় ভাগাভাগি, হ্যাঁ, বা শেয়ারিং, এটা আমি একটু আগেই বলেছি যে কৃষকের জমি আছে, তার কাছে ভালো বীজও আছে, হ্যাঁ, এখন যদি কৃষককে আমরা কিছুটা ইনসেনটিভ দেই, ইনসেনটিভ
যে মনে করো যে আমরা তাকে সার দেই, তার কৃষক হয়তো দেখা গেল যে তার ফসল উৎপাদন করার জন্য যে বিঘা প্রতি 2 কেজি সার ব্যবহার করে। আমরা বললাম যে না, আপনি সুষম সার ব্যবহার করেন, আপনি 2 কেজি ব্যবহার করতে পারেন, আপনার বিঘা লাগবে 5 কেজি সার। তাহলে আমি 5 কেজি সার, তার বাকি থাকলো কত, 3 কেজি। এই 3 কেজি সার আমরা তাকে সরকারিভাবে সাপোর্ট দিলাম। আবার বললাম যে কৃষক দেখা গেল যে শুধু ইউরিয়া সার ব্যবহার করে, আমরা বললাম যে সুষম সার ব্যবহার করেন। সুষম সার বলতে যা বোঝায় যে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, বোরন, এই সবগুলো সার যদি আমরা কৃষককে দিয়ে সহায়তা করতে পারি, তাহলে তার সাথে কি হলো যে তার উৎপাদন ব্যয়টার একটা শেয়ারিং হলো। হ্যাঁ, তাইলে তাতে কি হলো, তার প্রোডাকশন করতে যে খরচ হয় সে খরচটা অনেক কমে গেল, এবং কমে গেলে তার উৎপাদনটা বাড়বে। এটা হলো আমাদের উৎপাদন ভিত্তিক বা ব্যয় ভাগাভাগি করার সম্প্রসারণ কর্মসূচি। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মধারা 8 নম্বর, যেটা আমরা জানি যে স্কুল কলেজ, যেমন তোমাদেরকে আমরা কি শিখাচ্ছি, আমরা কিভাবে সম্প্রসারণ কাজ করতে হয় এই জিনিসটা আমরা শিখাচ্ছি। এই যে 8টা কথা আমি বললাম, এই কথাগুলো কি তোমরা আগে শুনছো? অবশ্যই শুনো নাই। তাহলে এই যে শিখলা কিভাবে সম্প্রসারণ কর্মধারা পরিচালিত করতে হয়, এটা এখানেই শিখলা। তাইলে এই শিখাটার মাধ্যমে তুমি সম্প্রসারণ কর্মসূচি সম্পর্কে জানতে পারলা। তাইলে আমরা আমাদের 1 নম্বর স্লাইডে যাই, দেখি কি আছিল আমাদের সম্প্রসারণ কর্মধারাগুলো ছিল কি কি। সাধারণ বা সনাতন কৃষি সম্প্রসারণ কর্মধারা, এটা বললাম। এটা কি? এটা হলো টপ ডাউন, হ্যাঁ, টপ থেকে আরম্ভ করা হয়। পণ্যভিত্তিক কর্মধারা, এটা নর্মালি ওই যে ইয়েগুলা করে, কোম্পানিগুলা করে। এটা হলো প্রশিক্ষণ এবং পরিদর্শন কর্মধারা, এটা করে, এটা আমাদের দেশে প্রচলিত ছিল, হ্যাঁ, প্রশিক্ষণ ও পরিদর্শন কর্মধারা। হ্যাঁ, তারপরে হলো অংশগ্রহণমূলক কৃষি সম্প্রসারণ কর্মধারা, যেটা আমরা বলছি যে পিআরএ বা ফিনা। এটা হলো করা প্রকল্প ভিত্তিক কোনো একটা প্রকল্প নিয়ে, যেমন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি, এটা কিভাবে করতে হয় এটা আমরা বলছি। খামার ব্যবস্থার উন্নয়ন কর্মধারা, এটা খামার উন্নয়নের মাধ্যমে কিভাবে আমরা সম্প্রসারণ কাজ করতে পারি সেটা। তারপরে সম্প্রসারণ ব্যয় ভাগাভাগি বা শেয়ারিং কর্মধারা, এবং সম্প্রসারণ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মধারা।